আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়াল। সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির মডিউল ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমরা আলোচনা করব মডিউল 1 সেশন 3 ঔষধ সম্পর্কে সাধারণ জ্ঞান। তো এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব, যে পয়েন্টগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা 90%। তো আপনারা সকলেই পয়েন্টগুলো মুখস্থ করে ফেলবেন বা পড়ে নেবেন। এখান থেকে 100% প্রশ্ন আসবেই। আপনারা হয়তো বা জানেন, কেউ কেউ জানেন অথবা কেউ কেউ জানেন না, 59তম ব্যাচ পর্যন্ত সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সের 59তম ব্যাচ পর্যন্ত সহজ ঔষধ বিজ্ঞান বই থেকে প্রশ্ন করা হতো। ম্যাক্সিমাম প্রশ্নই সহজ ঔষধ বিজ্ঞান বই থেকে করা হতো। তো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সেই সহজ ঔষধ বিজ্ঞান বইটি পরিবর্তন করে ফেলেছে। সেই বইটির পরিবর্তে এখন নতুন বই প্রকাশ করেছে। ফেব্রুয়ারি 2020 সালে নতুন বইটি প্রকাশিত হয়েছে। বইটির নাম দেওয়া হয়েছে মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল। তো পুরাতন বইয়ের বেশ কয়েকটি চ্যাপ্টার নতুন বইয়ে বাদ দেওয়া হয়েছে। তো পুরাতন বইয়ের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নতুন বইয়ে বাদ দেওয়া হয়েছে, সেটা নতুন বইয়ে নেই। সম্ভবত 10ম অধ্যায়, বাংলাদেশের বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত ঔষধ। এই অধ্যায়টি নতুন বইয়ে নেই, কিন্তু এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা ছিল। তো আপনারা হেডিং দেখে বুঝতে পারতেছেন এই অধ্যায়টি কত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত ঔষধ। তো এখানে ঔষধ বা মেডিসিন নিয়ে বিস্তারিত আলোচনা ছিল। তো এখান থেকে প্রতি বছরই 15 থেকে 20টি এমসিকিউ আসতো, কিন্তু এই চ্যাপ্টারটি খুবই কঠিন ছিল। একদিক দিয়ে আপনাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ এই কঠিন অধ্যায় থেকে আপনাদের এমসিকিউ না আসার সম্ভাবনাই বেশি, কিন্তু আসতেও পারে। তো আপনারা যদি চান তাহলে আমি এই 10ম অধ্যায় থেকেও গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। যদি আপনারা চান তাহলে কমেন্টস বক্সে জানাবেন, তাহলে আমি এই অধ্যায় থেকেও গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আমরা দেখে নেই সহজ ঔষধ বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায়ে বাংলাদেশের বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত ঔষধ। এই অধ্যায়ে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হতো। এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতো এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জানার জন্য শেখার। অস্থি ও অস্থিসন্ধির বিভিন্ন অসুখে ব্যবহৃত ঔষধ, রক্ত ও রক্ত সংবহন তন্ত্রের বিভিন্ন অসুখে ব্যবহৃত ঔষধ, কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যান্ড মেডিসিন, শ্বসনতন্ত্রের বিভিন্ন অসুখে ব্যবহৃত ঔষধ, স্নায়ুতন্ত্রের বিভিন্ন অসুখে ব্যবহৃত ঔষধ, পরিপাকতন্ত্রের বিভিন্ন অসুখে ব্যবহৃত ঔষধ, মূত্রতন্ত্রের বিভিন্ন অসুখে ব্যবহৃত ঔষধ, মহিলা প্রজননতন্ত্রের বিভিন্ন অসুখে ব্যবহৃত ঔষধ, পুরুষ প্রজননতন্ত্রের বিভিন্ন অসুখে ব্যবহৃত ঔষধ, অন্তঃক্ষরা গ্রন্থি ও মেটাবলিক বিভিন্ন অসুখে ব্যবহৃত ঔষধ, ত্বকের বিভিন্ন অসুখে ব্যবহৃত ঔষধ, নাক কান ও গলার অসুখে ব্যবহৃত ঔষধ, চোখের অসুখে ব্যবহৃত ঔষধ, অ্যান্টিমাইক্রোবিয়াল ঔষধসমূহ, ক্যান্সার কেমোথেরাপি, ফুড ভিটামিন ও মিনারেল ঔষধসমূহ, স্যালাইন ও ইনফিউশন, অ্যালার্জি রোগের ঔষধসমূহ ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করা হয়েছিল অধ্যায় 10A। ইত্যাদি বিষয়গুলো অধ্যায় 10-এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তো এই বিষয়গুলা প্রত্যেকটা ফার্মাসিস্টেরই জানা দরকার বা বোঝা দরকার। তো আপনারা যদি চান এই অধ্যায় থেকেও আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। আপনাদের কমেন্টসের উপর নির্ভর করবে আমি আলোচনা করব কি না। যদি ভালো সাড়া পায় কমেন্টসে, তাহলে এই 10ম অধ্যায় নিয়ে আলোচনা করব। এটি পুরাতন বইয়ের 10ম অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে।
তো না আসার সম্ভাবনাই বেশি। তো জানার জন্য এই অধ্যায়টি পড়া খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বই থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আজকের এই আলোচনা। যারা সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন, এই ক্লাসটি মূলত তাদের জন্য। তো এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব। আপনারা প্রতিটি পয়েন্ট পড়ে নেবেন এবং ভালো করে পড়ে নেবেন। এই পয়েন্টগুলোর মধ্যে থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। তো চলুন আমরা পয়েন্টগুলো পড়ে নিই। মডিউল 1 সেশন 3 ওষুধ সম্পর্কে সাধারণ জ্ঞান। গুরুত্বপূর্ণ পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রশ্ন নম্বর 1, মমি তৈরির কৌশল আবিষ্কার করেন কে? আবারও লক্ষ্য করুন, মমি তৈরির কৌশল আবিষ্কার করেন কে? উত্তর হবে ইমহোটেপ। প্রশ্ন নম্বর 2, সেন নাংকে কিসের জনক বলা হয়? প্রশ্ন নম্বর 2, সেন নাংকে কিসের জনক বলা হয়? উত্তর কৃষির। প্রশ্ন নম্বর 3, ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক কে? চরক। প্রশ্ন নম্বর 4, খ্রিস্টপূর্ব কত সালে সুশ্রুত সংহিতা বইটি রচিত হয়? উত্তর 600 সালে। আবার লক্ষ্য করুন, খ্রিস্টপূর্ব কত সালে সুশ্রুত সংহিতা বইটি রচিত হয়? উত্তর 600 সালে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রশ্ন নম্বর 5, হিপোক্রাটিস খ্রিস্টপূর্ব কত সালে জন্মগ্রহণ করেন? আবার লক্ষ্য করুন, হিপোক্রাটিস খ্রিস্টপূর্ব কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর হবে 425 সালে। উত্তর হবে 425 সালে। প্রশ্ন নম্বর 6, গ্যালেন কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে রোমে। প্রশ্ন নম্বর 7, শারীরবিদ্যার বিভিন্ন অজানা দিক উন্মোচিত করেন কে? গ্যালেন। আবার লক্ষ্য করুন, শারীরবিদ্যার বিভিন্ন অজানা দিক উন্মোচিত করেন কে? গ্যালেন। প্রশ্ন নম্বর 8, রেজেস রোগ বিকাশের প্রথম ধাপ কি? আবার লক্ষ্য করুন, রেজেস রোগ বিকাশের প্রথম ধাপ কি? উত্তর হবে জ্বর। উত্তর হবে জ্বর। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। প্রশ্ন নম্বর 9, ঔষধকে আধুনিক ও আকর্ষণীয় করার প্রবক্তা কে? উত্তর হবে ইবনে সিনা। ওষুধকে আধুনিক ও আকর্ষণীয় করার প্রবক্তা হলো ইবনে সিনা। এলোপ্যাথি ওষুধের মূল অসুবিধা কোনটি? উত্তর পার্শ্ব প্রতিক্রিয়া। এলোপ্যাথি ওষুধের মূল অসুবিধা হলো পার্শ্ব প্রতিক্রিয়া। প্রশ্ন নম্বর 11, ইউনানি চিকিৎসার উৎপত্তি স্থল কোথায়? গ্রীসে। ইউনানি চিকিৎসার উৎপত্তি স্থল হলো গ্রীসে। 12 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদীয় ওষুধের উৎপত্তির স্থল কোথায়? উত্তর হবে ভারতবর্ষে। আয়ুর্বেদীয় ওষুধের উৎপত্তি স্থল ভারতবর্ষে। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, প্রতিটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 13 নম্বর প্রশ্ন, স্বাস্থ্যসেবায় সহায়তাকারী সংস্থাসমূহকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 3 ভাগে। স্বাস্থ্যসেবায় সহায়তাকারী সংস্থাসমূহকে 3 ভাগে ভাগ করা যায়। আচার্য প্রফুল্ল চন্দ্র ল্যাবরেটরি কোথায় প্রতিষ্ঠিত হয়? সাতক্ষীরায়। আচার্য প্রফুল্ল চন্দ্র ল্যাবরেটরি সাতক্ষীরায় প্রতিষ্ঠিত বা অবস্থিত। 15 নম্বর প্রশ্ন, শিশু স্বাস্থ্য ও মাতৃত্বকালীন স্বাস্থ্য বিষয়ে কোন আন্তর্জাতিক সংস্থা কাজ করে থাকে? ইউনিসেফ। শিশু স্বাস্থ্য ও মাতৃত্বকালীন স্বাস্থ্য বিষয়ে ইউনিসেফ কাজ করে থাকে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 16 নম্বর প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধি রোধে ইউএনএফপি কত সাল হতে বাংলাদেশকে সাহায্য দিয়ে আসছে? 1974 সাল থেকে। 1974 সাল থেকে ইউএনএফপি জনসংখ্যা বৃদ্ধি রোধে সাহায্য দিয়ে আসছে। 17 নম্বর প্রশ্ন, জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা কোনটি? WHO, দ্যাটস মিন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 18 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ সম্ভব পর্যায়ে জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করা কোন সংস্থার লক্ষ্য? উত্তর WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 19 নম্বর প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধি নিয়ে কাজ করে কোন সংস্থা? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। জনসংখ্যা বৃদ্ধি নিয়ে কাজ করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO। কোনটি বহুমাত্রিক সংস্থা নয়? ব্রাগ। ব্রাগ বহুমাত্রিক সংস্থা নয়। স্বাস্থ্য সেবায় সহায়তাকারী আন্তর্জাতিক সংস্থাসমূহকে কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। স্বাস্থ্য সেবায় সহায়তাকারী
আন্তর্জাতিক সংস্থাকে 3 ভাগে ভাগ করা যায়। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 22 নম্বর প্রশ্ন, বাংলাদেশে যেসব বহুমাত্রিক সংস্থা স্বাস্থ্য সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করছে তারা হলো WHO, ইউনিসেফ, UNFPA, WB, UNDP। এগুলো মুখস্থ করে নেবেন। 23 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কর্মরত দ্বিপাক্ষিক সংস্থাগুলির মধ্যে নিম্নোক্ত সংস্থাগুলি মূল ভূমিকা পালন করে তারা হলো USAID, UK8, জাইকা। এগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। 24 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কর্মরত NGOদের মধ্যে নিম্নোক্ত সংস্থাগুলি বিশেষভাবে পরিচিত: সেভ দ্য চিলড্রেন, MSH, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, TMSS, আশা, কারিতাস ইত্যাদি। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 25 নম্বর প্রশ্ন, ইউনিসেফ এর বাজেটের শতকরা কত ভাগ বিভিন্ন সরকারের দান হতে আসে? 70 ভাগ। বিভিন্ন সরকারের দান থেকে 70 ভাগ আসে ইউনিসেফের বাজেটের। ইউনিসেফের বাজেটের 70 ভাগ আসে বিভিন্ন সরকারের দান থেকে বা অনুদান থেকে। 26 নম্বর প্রশ্ন, উন্নয়নশীল দেশের স্বাস্থ্য বাজেটের 5% আসে আন্তর্জাতিক দাতা সংস্থার কাছ থেকে। অনুন্নত দেশের স্বাস্থ্য বাজেটের 20% আসে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলির কাছ থেকে। এগুলো মনে রাখবেন। 28 নম্বর প্রশ্ন, এলোপ্যাথি ওষুধের মূল অসুবিধা হলো পার্শ্ব প্রতিক্রিয়া। এলোপ্যাথি ওষুধের মূল অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া। প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। 29 নম্বর প্রশ্ন, হোমিওপ্যাথি চিকিৎসার জনক কে? স্যামুয়েল হ্যানিম্যান। স্যামুয়েল হ্যানিম্যান হলো হোমিওপ্যাথি চিকিৎসার জনক। 30 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদীয় চিকিৎসার ইতিহাস 5000 বছরের। প্রশ্ন আসতে পারে আয়ুর্বেদীয় চিকিৎসার ইতিহাস কত বছরের? উত্তর হবে 5000 বছরের। মধ্যযুগে ইবনে সিনা সহ আরবীয় চিকিৎসকগণ ইউনানি ধারাকে সুপ্রতিষ্ঠিত করেন। প্রশ্ন আসতে পারে মধ্যযুগে কোন চিকিৎসকগণ ইউনানি ধারাকে সুপ্রতিষ্ঠিত করেন? উত্তর হবে ইবনে সিনা সহ আরবীয় চিকিৎসকগণ। 32 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সাল থেকে লুকজ চিকিৎসার পক্ষে কাজ করছে? 1973 সাল থেকে। 1973 সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা লুকজ চিকিৎসার পক্ষে কাজ করছে। তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাছাড়া মডেল মেডিসিন শপ স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ ম্যানুয়াল বইটির অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর পর্বের গুরুত্বপূর্ণ আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস।